হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কয়েকটি বাস্তব সমস্যাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাহায্যে প্রকাশ করব। সমীকরণগুলি সমাধান করে বাস্তব সমস্যাগুলির সমাধান করা শিখব। কোশ্চেন নাম্বার 1, একটি অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সংখ্যাটি নির্ণয় করো। ধরি সংখ্যাটি x, সংখ্যাটি হলো x। তাহলে বলা হয়েছে অখণ্ড সংখ্যার 5 গুণ হলো 5x, তার বর্গের দ্বিগুণ বর্গ x স্কোয়ার বর্গের দ্বিগুণের চেয়ে 3 কম। তাহলে আমরা লিখব শর্তানুসারে টু এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3, এটি 1 নং সমীকরণ। সংখ্যাটি x ধরে নিলাম, তাহলে সংখ্যাটি বলা হয়েছে সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণের চেয়ে 3 কম। শর্তানুসারে আমরা লিখলাম 2x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 3। তাহলে বাস্তব সমস্যাকে আমরা সমীকরণের সাহায্যে প্রকাশ করলাম। এরপর আমরা সমাধান করব। তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা লিখছি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা লিখছি x মাইনাস 3 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 3 হবে, আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস হাফ হবে। এখন এই সমস্যাটির ক্ষেত্রে x ইকুয়াল টু মাইনাস হাফ হতে পারে না, কারণ বলা আছে যে অখণ্ড সংখ্যা, কারণ সংখ্যাটি অখণ্ড প্রদত্ত, বলা হয়েছে সংখ্যাটি অখণ্ড। সুতরাং নির্ণেয় সংখ্যা আমরা লিখব 3। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি নির্ণয় করো। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাদের অন্তর কত? অন্তর 3। তাহলে একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি হবে x প্লাস 3। তাহলে দেখো সংখ্যা দুটির অন্তর 3 হলো। তোমরা লিখবে ধরি সংখ্যা দুটি x এবং x প্লাস 3। তারপরে বলা আছে তাদের বর্গের সমষ্টি 117। তাহলে প্রথম সংখ্যার বর্গ x স্কোয়ার আর পরের সংখ্যার বর্গ x প্লাস 3 হোল স্কোয়ার, তাদের সমষ্টি দেয়া আছে 117। তাহলে শর্তানুসারে আমরা লিখব x স্কোয়ার প্লাস x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 117, ইহাই 1 নং সমীকরণ। এবং প্রদত্ত বাস্তব সমস্যাটির ইহাই গাণিতিক প্রকাশ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ। সংখ্যা দুটি নির্ণয় করার জন্য আমরা এই 1 নম্বর যে সমীকরণ পেয়েছি এটি সমাধান করব। তাহলে x স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখব x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 117 ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 108 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা 2 যদি কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি x স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এখন ধ্রুবক পদ ঋণাত্মক আর দেখো মধ্যপদ ধনাত্মক। তাহলে আমরা কি করব না, ধ্রুবক পদটিকে দুটি সংখ্যার অন্তরফল রূপে প্রকাশ করব। তাহলে এই 3x কে কি লিখব 9x মাইনাস
6x, কেন 6 9 54 মাইনাস 54, দেখো 6 9 54, অর্থাৎ এই 54 সংখ্যাটিকে আমরা কী করলাম, আর এক্ষেত্রে এক্স স্কোয়ারের সহগ 1 ইন্টু 54, এটাকে আমরা কীরকম লিখলাম 9 ইন্টু 6, আর 9 আর 6 ডিফারেন্স করলে 3 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে এক্স যদি কমন নিই পাচ্ছি এক্স প্লাস 9, আর 6 কমন নিলে এক্স প্লাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখছি এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় এখন এক্স প্লাস 9 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু মাইনাস 9, আবার এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 6। কিন্তু দেখো এই যে তাহলে একটি সংখ্যা হতে পারে -9 অথবা অপরটি 6, কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে যে সংখ্যা দুটি কীরকম, ধনাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে সংখ্যাটি ঋণাত্মক হতে পারে না, এটি প্রদত্ত, তাহলে এটি হতে পারে না কারণ এটা প্রদত্ত। তাহলে সংখ্যাটি কত, একটি 6, আমরা উত্তর লিখব, উত্তর হচ্ছে সংখ্যা দুটি একটি 6 আর একটি হলো x প্লাস 3, অর্থাৎ 6 প্লাস 3 ইকুয়াল টু 9। কোশ্চেন নাম্বার 3, একটি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এক্ষেত্রে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রাকার জমির কি দেয়া আছে না, বলা হয়েছে ক্ষেত্রফল দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে, জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। এখন দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে প্রস্থ কত হবে না, প্রস্থ হবে 2000 বাই x মিটার, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা পাবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেয়া আছে 2000, তাহলে দেখো x আর 2000 বাই x গুণ করলেই আমরা 2000 পাবো। সুতরাং দৈর্ঘ্য ধরে নেব x মিটার, তোমরা লিখবে ধরি আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ 2000 বাই x মিটার। বলা হয়েছে জমিটির পরিসীমা, তাহলে লিখবে জমিটির পরিসীমার সূত্র কি জানো, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত মিটার জমির পরিসীমা। আবার দেয়া আছে জমিটির পরিসীমা 180 মিটার, তাহলে তোমরা লিখতে পারছ শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 180, এটি লিখতে পারছ। এটি হলো প্রদত্ত বাস্তব সমস্যাটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। উভয় পক্ষে 2 যদি ক্যান্সেল করে দাও তাহলে থাকছে 2000 বাই এক্স ইকুয়াল টু 90, উভয় পক্ষে দেখো 2 ক্যান্সেল করে দিলে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স ইকুয়াল টু 90, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90x, এইটি পাচ্ছি। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখব এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। এখন 2000কে আমরা এরকম লিখব 2000 ইকুয়াল টু 40 ইন্টু 50। ধ্রুবক পদ দেখো কত ধনাত্মক আছে আর মধ্যপদ ঋণাত্মক, সুতরাং আমরা কি করব না এই মধ্যপদটিকে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করব। প্লাস 2000 ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা কি লিখব, বা x কমন নিলে x মাইনাস 50, আর এক্ষেত্রে 40 কমন নিলে x মাইনাস 50 ইকুয়াল টু 0, অর্থাৎ x মাইনাস 50 ইন্টু x মাইনাস 40 ইকুয়াল টু 0। এখন
এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 50 হবে। আবার এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 40 হবে। এক্স যদি 50 হয়, এক্স 50 হলে 2000 বাই এক্স ইকুয়াল টু কত হবে? 2000 বাই 50 ইকুয়াল টু 40। আবার এক্স যদি 40 হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 2000 বাই 40, এক্ষেত্রে 50। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড়, দেখো এক্স যদি 40 হয় তাহলে এক্ষেত্রে অপরটি হবে 50। অর্থাৎ যেহেতু দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বড়, সুতরাং আমরা লিখব, উত্তর লিখব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 40 মিটার। কোশ্চেন নাম্বার 4, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য নির্ণয় করো। এক্ষেত্রে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজের দৈর্ঘ্য কতটা? না, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণের চেয়ে 6 সেমি বেশি। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয়, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ, দ্বিগুণ হলো 2x, তার চেয়ে 6 সেমি বেশি, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য হবে 2x প্লাস 6 সেমি। আর বলা হয়েছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের চেয়ে 2 সেমি কম। অতিভুজের দৈর্ঘ্য হলো 2x প্লাস 6, তার চেয়ে 2 সেমি কম, অর্থাৎ 2x প্লাস 4 সেমি হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখব, ধরি এবিসি সমকোণী ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সেমি, সুতরাং অতিভুজের দৈর্ঘ্য 2x প্লাস 6 সেমি এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য 2x প্লাস 4 সেমি। এখন সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখন লম্ব কত? লম্ব হলো 2x প্লাস 4x এটি, আর ভূমি x, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু এসি 2x প্লাস 6 হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি 4x স্কোয়ার প্লাস 16x প্লাস 16 প্লাস x স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার প্লাস 24x প্লাস 36, বা x স্কোয়ার প্লাস 16x মাইনাস 24x প্লাস 16 মাইনাস 36 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু 0। ইহাই প্রদত্ত বাস্তব সমস্যাটির জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন এই সমকোণী ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে 1 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে। এই সমীকরণটি খেয়াল করো, ধ্রুবক পদ ঋণাত্মক, মধ্যপদ ঋণাত্মক, সুতরাং আমরা কি করব? এই মধ্যপদকে দুটি সংখ্যার অন্তরফল রূপে প্রকাশ করব, অর্থাৎ x স্কোয়ার মাইনাস এই যে 8xকে আমরা লিখব 10x মাইনাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইকুয়াল টু 0। x ইন্টু কমন নিয়ে নিলে x মাইনাস 10, 2 কমন নিলে x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 10 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন
এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু 10 হবে। আবার এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু -2। এটি হতে পারে না, অসম্ভব। কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স হবে 10। সুতরাং আমরা লিখব সমকোণী ত্রিভুজটির বাহু তিনটির দৈর্ঘ্য যথাক্রমে এক্স হলো 10 সেমি, আরেকটি হলো 2x প্লাস 4 অর্থাৎ 2 × 10 প্লাস 4 24 সেমি, আরেকটি 2x প্লাস 6 ইকুয়াল টু 2 × 10 প্লাস 6 ইকুয়াল টু 26 সেমি। তিনটি বাহু, একটি 10 সেমি, একটি 24 সেমি আর একটি 26 সেমি। কোশ্চেন নাম্বার 5, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণ গঠন করে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটির নির্ণয় করো। এক্ষেত্রে বলা হয়েছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। দেখো, একটি অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা 3, ঠিক তার পরের অযুগ্ম সংখ্যা 5, তারপরের অযুগ্ম সংখ্যা 7, তারপরের অযুগ্ম সংখ্যা 9। এর পরের অযুগ্ম সংখ্যা পেতে গেলে কি করবো? 9 এর সঙ্গে 2 যোগ করবো, 11। এইভাবে আমরা অযুগ্ম সংখ্যা পাবো। অর্থাৎ এই 9, 11 এরা ক্রমিক অযুগ্ম সংখ্যা, 7, 9 ক্রমিক পরপর অযুগ্ম সংখ্যা। সুতরাং একটি অযুগ্ম সংখ্যা x হলে ঠিক পরের অযুগ্ম সংখ্যা x প্লাস 2। তাহলে আমরা লিখব, ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো x এবং x প্লাস 2। যেখানে লিখবে তোমরা, যেখানে x গ্রেটার দ্যান 0 এবং x অযুগ্ম সংখ্যা, এটি ব্র্যাকেটে লিখবে। তাহলে আমরা লিখব এরকম, ধরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো x এবং x প্লাস 2, যেখানে x গ্রেটার দ্যান 0 এবং x অযুগ্ম সংখ্যা। বলা হয়েছে সংখ্যা দুটির গুণফল 143। তাহলে সংখ্যা একটি x আর একটি x প্লাস 2, তাদের গুণফল কত? গুণফল হলো 143। তাহলে আমরা এক্ষেত্রে শর্ত লিখলাম। শর্ত কি না? শর্তানুসারে এটি, অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি x² প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। ইহাই প্রদত্ত গাণিতিক সমস্যাটির জন্য একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন সংখ্যা দুটি নির্ণয় করতে হবে কি? কোন সূত্রের সাহায্যে? শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা লিখব, শ্রীধরাচার্যের সূত্র ব্যবহার করার জন্য 1 নংকে ax² প্লাস bx প্লাস 3 ইকুয়াল টু 0 তোমরা লিখবে যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করার জন্য, ব্যবহার করার জন্য 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস 3 এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কাকে না? 1 নংকে। a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 আর c ইকুয়াল টু -143। শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই সূত্রের সাহায্যে পাই x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² -4ac/2a।
ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 4 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই 2 ইন্টু 1 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 4 প্লাস 4 14 56 57 572 বাই 2 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 576 বাই 2 অর্থাৎ -2 প্লাস মাইনাস 24 বাই 2। সুতরাং এক্ষেত্রে পাচ্ছি x এর মান হলো -2 প্লাস 24 বাই 2 অর্থাৎ 11 বা x ইকুয়াল টু এটা, অথবা x ইকুয়াল টু -2 মাইনাস 24 বাই 2 অর্থাৎ -13। এক্ষেত্রে কি বলা হয়েছে না, বলা হয়েছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে এক্ষেত্রে x একটি অযুগ্ম সংখ্যা ধনাত্মক, কিন্তু এক্ষেত্রে -13 এসছে x এর মান, সুতরাং এটি গ্রাহ্য হবে না, এটি গ্রাহ্য নয়। কারণটা বুঝতে পারলে, কারণ x বলা হয়েছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব নির্ণেয় সংখ্যা দুটি একটি x আর একটি x+2 অর্থাৎ 13। কোশ্চেন নাম্বার 6, একটি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যাকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের দ্বিগুণ হয়। এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। বলা হয়েছে একটি 2 অঙ্কের ধনাত্মক সংখ্যা, তাহলে 2 অঙ্কের ধনাত্মক সংখ্যা, এককের অঙ্ক আর দশকের অঙ্ক, দুটি অঙ্ক আছে। এক্ষেত্রে এককের ঘরের দশকের ঘরের অঙ্ক এককের দ্বিগুণ, সুতরাং এককের ঘরের অঙ্ক যদি x হয় তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x। আমরা লিখব, ধরি সংখ্যাটির 2 অঙ্কের সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x ও দশকের ঘরের অঙ্ক x। সুতরাং সংখ্যাটি কত হবে? দশকের অঙ্ক হলো 2x, তাহলে 10 ইন্টু 2x আর প্লাস এককের অঙ্ক ইকুয়াল টু 21x। বলা হয়েছে যে সংখ্যাটিকে উহার এককের অঙ্ক দিয়ে গুণ করা হবে। সংখ্যা কত? সংখ্যা হলো 21x, তাকে কত দিয়ে গুণ করব? এককের ঘরের অঙ্ক দিয়ে। গুণ করলে গুণফল কত হবে? 189। সুতরাং এক্ষেত্রে আমরা শর্ত পেয়ে গেলাম। আমরা লিখব শর্তানুসারে 21x ইন্টু x ইকুয়াল টু 189, অর্থাৎ 21x স্কোয়ার ইকুয়াল টু 189। এটি হলো প্রদত্ত গাণিতিক সমস্যাটির জন্য অনুরূপ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি x স্কোয়ার ইকুয়াল টু 189 বাই 21, অর্থাৎ x স্কোয়ার ইকুয়াল টু 9। সুতরাং এক্ষেত্রে x এর আমরা দুটি মান পাচ্ছি, একটি 3 অপরটি -3। এককের ঘরের অঙ্ক বলা হয়েছে ধনাত্মক সংখ্যা, সুতরাং -3 হতে পারে না। এক্ষেত্রে আমরা কি লিখব? x হলো x3 লিখব, যেহেতু x গ্রেটার দ্যান 0, x ঋণাত্মক হতে পারে না বলা হয়েছে। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব প্রদত্ত সংখ্যাটি এককের ঘরের অঙ্কটি 3। কোশ্চেন নাম্বার 7, একটি 2 অঙ্কের সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম,
সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক নির্ণয় করো। দু অঙ্কের সংখ্যা, দশকের ঘরের অঙ্ক, এককের ঘরের যে অঙ্ক আছে তার চেয়ে 3 কম। তাহলে একটি দু অঙ্কের সংখ্যা বলা হয়েছে এককের ঘরের অঙ্ক, অঙ্কের চেয়ে দশকের ঘরের অঙ্ক 3 কম। সুতরাং আমরা ধরে নিলাম যে সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের ঘরের অঙ্ক x-3। সুতরাং সংখ্যাটি 10 × x-3 প্লাস x। এখন বলা হয়েছে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে। সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 10 × x-3 প্লাস x। এটি হলো সংখ্যা। এর থেকে বিয়োগ করতে হবে কাকে? না, সংখ্যার অঙ্ক দুটির গুণফল। অঙ্ক দুটি, একটি x-3 আর একটি x। গুণফল বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 15। বিয়োগফল হবে 15। তাহলে এক্ষেত্রে আমরা শর্ত পেয়ে গেলাম যে শর্তানুসারে এটি হলো প্রদত্ত গাণিতিক সমস্যাটির অনুরূপ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এরকম 10x - 30 প্লাস x মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। সব সাইড চেঞ্জ করে নিলে আমরা পাচ্ছি x স্কোয়ার 3x x 4x এইটা, তাহলে মাইনাস 14x প্লাস 15 প্লাস 30। এটা সাইড চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পেলাম x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0, প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি, দেখো 45কে লিখব 5 × 3 × 3, এই হবে 45। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পাচ্ছি 5 × 9 বা x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। x কমন নিয়ে নেবে, ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন x মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 9 হবে। আবার x মাইনাস 5 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 5 হবে। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব যে সংখ্যাটি এককের ঘরের অঙ্ক 5 অথবা 9। কোশ্চেন নাম্বার 8, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে? 2 অঙ্কের সংখ্যা, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের চেয়ে 6 বেশি। দশক স্থানীয় অঙ্ক x হলে একক স্থানীয় অঙ্ক কত হবে? না, দশক স্থানীয় অঙ্ক যা তার চেয়ে 6 বেশি। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক x প্লাস 6 ও দশক স্থানীয় অঙ্ক x। সুতরাং সংখ্যাটি ও
অন্যান্য প্রশ্নগুলির মতো আমরা লিখব সংখ্যাটি হবে 10 ইন্টু দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু 11x প্লাস 6। এটি সংখ্যা। বলা হয়েছে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে একটি সংখ্যা x আর একটি x প্লাস 6। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে কে বড়? সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যার চেয়ে 12 কম, অর্থাৎ সংখ্যাটি বড়। সংখ্যাটি কত? সংখ্যাটি হলো 11x প্লাস 6, আর সংখ্যা দুটির গুণফল x ইন্টু x মাইনাস 6। এই সংখ্যাটি কত বেশি? সংখ্যা দুটি কত? সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা এক্ষেত্রে শর্ত পেয়ে গেলাম যে শর্তানুসারে 11x প্লাস 6 মাইনাস x ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 12, ইহাই প্রদত্ত গাণিতিক সমস্যাটির অনুরূপ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে আমরা লিখব 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 12 মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো কনস্ট্যান্ট টার্ম পজিটিভ আর মধ্যপদ নেগেটিভ, সুতরাং মধ্যপদ পাওয়ার নিয়ম কি না, দুটি সংখ্যা যোগফল হিসেবে মধ্যপদকে প্রকাশ করতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। এক্ষেত্রে x কমন নিয়ে নিলে তোমরা পাচ্ছ ইকুয়াল টু 0, বা x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 3 হবে। আবার x মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 2 হবে। সুতরাং উত্তর হিসেবে আমরা লিখব যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কোশ্চেন নাম্বার 9, স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিমি ও প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত? এক্ষেত্রে বলা হয়েছে স্থির জলে নৌকার গতিবেগ দেয়া আছে 8 কিমি পার ঘন্টা। স্রোতের বেগ কত? এটি আমাদের প্রশ্ন। আমরা ধরে নিই স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। সুতরাং স্রোতের অনুকূলে নৌকাটির বেগ স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তাহলে স্থির জলে বেগ প্লাস স্রোতের বেগ আরেকটু বাড়বে স্রোতের অনুকূলে গেলে 8 প্লাস x কিমি পার ঘন্টা। ও স্রোতের প্রতিকূলে নৌকাটির গতিবেগ স্থির জলে বেগ 8 কিমি, স্রোতের বেগ x কিমি, তাহলে প্রতিকূলে বেগ কমবে 8 মাইনাস x কিমি পার ঘন্টা। এখন নৌকাটি স্রোতের অনুকূলে 8 প্লাস x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 1 কিমি যেতে সময় লাগছে 1/8 প্লাস x ঘন্টা, আর 15 কিমি যেতে স্রোতের অনুকূলে সময় লাগে 15/8 প্লাস x ঘন্টা। তাহলে নৌকাটি
স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগছে 15/8 + x ঘন্টা। আবার নৌকাটি স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/8 - x ঘন্টায়, আর 22 কিমি যায় 22/8 - x ঘন্টায়। সুতরাং আমরা লিখব স্রোতের অনুকূলে 15 কিমি যেতে নৌকাটির সময় লাগে 15/8 + x ঘন্টা। দূরত্ব বাই গতিবেগ সময়, ও স্রোতের প্রতিকূলে 22 কিমি যেতে নৌকাটির সময় লাগে 22/8 - x ঘন্টা। সুতরাং স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় লাগছে কত? 15/8 + x ঘন্টা। আর 22 কিমি যেতে সময় লাগছে স্রোতের প্রতিকূলে 22/8 - x ঘন্টা। মোট সময় কত দেয়া আছে? মোট সময় 5 ঘন্টা। সুতরাং আমরা পেলাম শর্তানুসারে এটি 1 নম্বর সমীকরণ। ইহাই প্রদত্ত বাস্তব সমস্যাটির অনুরূপ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। टू 96 plus 7x equal to 5 64 minus x square, অর্থাৎ 296 plus 7x equal to minus 5x square, বা 5x square plus 7x plus 296 minus 320 equal to 0. 320 minus 296 equal to 24. অর্থাৎ 5x square plus 7x minus 24 equal to 0. এক্ষেত্রে 5 into 24 equal to আমরা লিখব 5 into 3 into 8, বা 5x square plus 15x minus 8x minus 24 equal to 0. x plus 3 equal to 0 হলে x equal to minus 3, এটি সম্ভব না? অসম্ভব। অসম্ভব কেন? না, স্রোতের বেগ ঋণাত্মক হতে পারে না। আর 5x minus 8 equal to 0 হলে x equal to 8/5। সুতরাং আমরা লিখব স্রোতের বেগ স্রোতের বেগ 8/5 অর্থাৎ 1/3 কিমি পার ঘন্টা। কোশ্চেন নাম্বার 10, দুটি স্থানের দূরত্ব 200 কিমি। এক স্থান থেকে অন্য স্থানে যেতে
মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করো। আমাদের প্রশ্ন কি? মোটর গাড়ির গতিবেগ নির্ণয় করো। ধরি মোটর গাড়িটির গতিবেগ x কিমি পার ঘন্টা। সুতরাং জিপ গাড়ির গতিবেগ কত দেয়া আছে দেখো। মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। আর মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। মোটর গাড়ির যতটা বেগ জিপ গাড়ির গতিবেগ তার চেয়ে 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? x প্লাস 5 কিমি পার ঘন্টা। এখন মোটর গাড়িতে x কিমি যেতে সময় লাগে কত? 1 ঘন্টা। 1 কিমি যেতে সময় লাগে 1/x ঘন্টা। আর 200 কিমি যেতে কত সময় লাগে? 200/x ঘন্টা। কারণ এক্ষেত্রে বলা হয়েছে দুটি স্থান A আর একটি B, এদের মধ্যে দূরত্ব কত? 200 কিমি। এই 200 কিমি যেতে মোটর গাড়িতে সময় লাগে 200/x ঘন্টা। আবার জিপ গাড়িতে x প্লাস 5 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিমি যেতে সময় লাগে 1/x প্লাস 5 ঘন্টা। আর এই 200 কিমি যেতে সময় লাগবে 200/x প্লাস 5 ঘন্টা। খেয়াল করে দেখো, মোটর গাড়িতে করে গেলে এই 200 কিমি যেতে সময় লাগে 200/x ঘন্টা, আর জিপ গাড়িতে গেলে সময় লাগে 200/x প্লাস 5 ঘন্টা। বলা যে মোটর গাড়িতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে, অর্থাৎ জিপ গাড়িতে তাড়াতাড়ি যাওয়া হয়। আমরা এক্ষেত্রে লিখব মোটর গাড়িতে দুশো কিমি যেতে সময় লাগে 200/x ঘন্টা ও জিপ গাড়িতে 200 কিমি যেতে সময় লাগে 200/x প্লাস 5 ঘন্টা। বলা হয়েছে যে জিপ গাড়িতে যেতে সময় লাগে কত না, মোটর গাড়িতে যেতে যা সময় লাগে তার চেয়ে 2 ঘন্টা কম, অর্থাৎ জিপ গাড়ির গতিবেগ বেশি হওয়ার জন্য জিপ গাড়িতে যেতে সময় লাগবে কম। তাহলে আমরা শর্তানুসারে লিখলাম মোটর গাড়িতে যেতে সময় লাগে যা, তার চেয়ে জিপ গাড়িতে সময় 2 ঘন্টা কম লাগে, এই আমাদের শর্ত। और x इंटू एक्स प्लस 5 इक्वल टू 200 इंटू एक्स प्लस 5 माइनस 200x इक्वल टू 2। বা এক্ষেত্রে আমরা লিখব 200x প্লাস 1000 মাইনাস 200x इक्वल टू 2 इंटू एक्स स्क्वायर प्लस 5x বা 1000 इक्वल टू 2x स्क्वायर प्लस 5x। अर्थात আমরা লিখলাম x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। 500 কে কি রকম লিখছি আমরা? 5 ইনটু 100, 100 ইকুয়াল টু 4 ইনটু 5 ইনটু 5। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখছি x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। x কমন নিলে অর্থাৎ আমরা লিখতে পাচ্ছি x প্লাস 25 ইন্টু x মাইনাস 20
ইকুয়াল টু 0। এখন x প্লাস 25 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস 25। x এক্ষেত্রে গতিবেগ, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, এটি সম্ভব নয়, কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে না। x প্লাস মাইনাস 20 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 20। সুতরাং আমরা লিখব যে মোটর গাড়ির গতিবেগ 20 কিমি, মোটর গাড়ির গতিবেগ 20 কিমি পার ঘন্টা। কোশ্চেন নাম্বার 11, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, এটি আমাদের নির্ণয় করতে হবে। ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। বর্তমানে, সুতরাং বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য কত না, প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমেছে, অর্থাৎ বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য x মাইনাস 6 টাকা। দেখো, পূর্বে প্রতি ডজন কলমের দাম ছিল x টাকা, অর্থাৎ x টাকায় পাওয়া যেত 1 ডজন বা 12টি কলম, 1 টাকা পাওয়া যেত 12 বাই xটি কলম, আর 30 টাকায় পাওয়া যেত 12 ইন্টু 30 বাই xটি কলম। এটি পূর্বে। আর বর্তমানে x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম 1 ডজন, 1 টাকায় পাওয়া যায় 12 বাই x মাইনাস 6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায় 12 ইন্টু 30 বাই x মাইনাস 6টি কলম। তাহলে আমরা লিখব যে পূর্বে x টাকায় পাওয়া যেত 12টি কলম, সুতরাং 1 টাকায় পাওয়া যেত 12 বাই xটি কলম, আর 30 টাকায় পাওয়া যেত 12 ইন্টু 30 বাই xটি কলম। বর্তমানে x মাইনাস 6 টাকায় পাওয়া যায় 12টি কলম, সুতরাং 1 টাকায় পাওয়া যায় 12 বাই x মাইনাস 6টি কলম, আর 30 টাকায় পাওয়া যায় 12 ইন্টু 30 বাই x মাইনাস 6টি কলম। এখন কলমের দাম কমে গেছে, তাহলে একই টাকায় আমরা বেশি কলম পাবো। কত বেশি পাবো? তাহলে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে কত, 12 ইন্টু 30 বাই x মাইনাস 6টি কলম পাওয়া যাচ্ছে, আর আগে পাওয়া যেত 12 ইন্টু 30 বাই xটি কলম। তাহলে কটি কলম বেশি পাওয়া যাচ্ছে? বলা আছে 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা শর্ত পেয়ে গেলাম, লিখব শর্তানুসারে, এটি 1 নং সমীকরণ। বা x ইন্টু x মাইনাস 6 360x মাইনাস 360 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 3
বা 360x মাইনাস 360x প্লাস 360 ইন্টু 6 ইকুয়াল টু 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x কেটে গেল। তাহলে থাকছে কত দেখো, 360 ইন্টু 3 ইন্টু 2 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এখন 720 ইকুয়াল টু লিখবো 8 ইন্টু 9 ইন্টু 10 2 ইন্টু 5 অর্থাৎ 8 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 24 30 অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি এরকম, 24 কমন নেব, x মাইনাস 30 ইকুয়াল টু 0 অর্থাৎ x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইকুয়াল টু 0। এখন x মাইনাস 30 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 30 হবে। আবার x প্লাস 24 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস 24 হবে। সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, প্রতি ডজন কলমের মূল্য ঋণাত্মক, এটি হতে পারে না। সুতরাং আমরা লিখব উত্তর হিসেবে যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল টাকা। কোশ্চেন নাম্বার 12, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। এই পর্ণা আর পীযূষের মধ্যে দেখো পীযূষের বেশি সময় লাগছে। পর্ণা একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে? ধরি পর্ণা একাকী কাজটি শেষ করে x দিনে ও পীযূষ একাকী কাজটি শেষ করে, পীযূষের 6 দিন বেশি সময় লাগে অর্থাৎ x প্লাস 6 দিনে। এখন পর্ণা সম্পূর্ণ কাজটি করতে কত সময় লাগে? x দিন। তাহলে পর্ণা একদিনে করে সম্পূর্ণ কাজটির 1/x অংশ। x দিনে সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ করে, একদিনে করে 1/x অংশ। ও পীযূষ একদিনে করে সম্পূর্ণ কাজটির 1/x প্লাস 6 অংশ। পর্ণা ও পীযূষ একত্রে একদিনে করে সম্পূর্ণ কাজটির পর্ণার সমান কতটা করে? 1/x অংশ, আর পীযূষ করে 1/x প্লাস 6 অংশ, এদের সমষ্টি। পর্ণা একদিনে করে এত অংশ কাজ। ওয়ান বাই এক্স প্লাস 1/x প্লাস 6 অংশ কাজ করে একদিনে।
সুতরাং পর্ণা ও পীযূষ এক অংশ কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 6 এত দিনে, ইকুয়াল টু আমরা লিখব এরকম 1/x ইন্টু x প্লাস 6 অর্থাৎ x প্লাস 6 প্লাস x ইকুয়াল টু x ইন্টু x প্লাস 6 বাই 2x প্লাস 6 দিনে। আবার বলা আছে পর্ণা এবং পীযূষ একত্রে 4 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। এক্ষেত্রে সুতরাং শর্তানুসারে x ইন্টু x প্লাস 6 বাই 2x প্লাস 6 ইকুয়াল টু 4, এই হলো আমাদের শর্ত। এক্ষেত্রে আমরা লিখতে পাচ্ছি x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 8x প্লাস 24, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0, 24 ইকুয়াল টু 4 ইন্টু 6, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0, x মাইনাস 6 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 6 বা x ইকুয়াল টু মাইনাস 4 এটি হতে পারে না, কারণ এক্ষেত্রে x হলো দিন সংখ্যা, ঋণাত্মক হবে না। সুতরাং পর্ণা একাকী কাজটি 6 দিনে শেষ করবে। কোশ্চেন নাম্বার 13, একটি 2 অঙ্কের সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে 4 কম। সংখ্যাটি থেকে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান হয়। সংখ্যাটি নির্ণয় করো। 2 অঙ্কের সংখ্যা, তাদের মধ্যে একটি হলো এককের অঙ্ক আর একটি দশকের অঙ্ক। বলা হয়েছে যে দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে 4 কম, তাহলে এককের অঙ্ক যদি x হয়, দশকের অঙ্ক হবে x মাইনাস 4। সুতরাং সংখ্যাটি হবে টেন ইন্টু এক্স মাইনাস 4 প্লাস এক্স, অর্থাৎ 10x মাইনাস 40 প্লাস এক্স অর্থাৎ 11x মাইনাস 40, এটি হবে সংখ্যা। বলা হয়েছে সংখ্যাটি থেকে, সংখ্যাটি কত 11x মাইনাস 40, সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করা হবে। অঙ্ক দুটি কি কি, x মাইনাস 4 আর একটি x, তাদের গুণফল বিয়োগ করা হবে। বিয়োগফল সংখ্যা দুটির অন্তরের বর্গ, সংখ্যা হচ্ছে x আর একটি x মাইনাস 4, তার অন্তরফল নিলাম, তার বর্গের সঙ্গে সমান। এই হলো আমাদের শর্ত। তাহলে আমরা লিখব শর্তানুসারে বা 11x মাইনাস 40 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু x মাইনাস এক্স প্লাস 4 হোল স্কোয়ার, এক্ষেত্রে কেটে গেল, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 40 ইকুয়াল টু 16, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 40 প্লাস 16 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 56 ইকুয়াল টু 0। এক্ষেত্রে দুটি উৎপাদক পাচ্ছি, x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 8। এখন x মাইনাস 7 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 7 হবে, আর x মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 8 হবে। তাহলে কি বলা হয়েছে, এককের অঙ্ক দশকের অঙ্ক। এককের অঙ্ক যদি 7 হয়, দশকের অঙ্ক কত, দশকের অঙ্ক এককের অঙ্কের চেয়ে 4 কম, অর্থাৎ 3 দশকের অঙ্ক। সুতরাং সংখ্যাটি 37। আবার
এককের অঙ্ক যদি 8 হয় তাহলে সেক্ষেত্রে দশকের অঙ্ক কত হচ্ছে 8 - 4 = 4। সুতরাং আমরা লিখব উত্তর সংখ্যাটি 37 বা 48। কোশ্চেন 14, দুটি সংখ্যার একটি অপরটির থেকে 3 কম, সংখ্যা দুটির গুণফল 70, একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সংখ্যা দুটি নির্ণয় করো। এক্ষেত্রে দুটি সংখ্যা নির্ণয় করতে হবে, একটি অপরটির চেয়ে 3 কম, তাহলে দুটি সংখ্যা ধরি, সংখ্যা দুটি x আর একটি হলো x + 3, তাহলে একটি অপরটির চেয়ে 3 কম হলো। এখন শর্তানুসারে বলা হয়েছে তাদের গুণফল x × x + 3 = 70 বা x² + 3x - 70 = 0। এটি প্রদত্ত বাস্তব সমস্যার অনুরূপ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সংখ্যা দুটি নির্ণয় করার জন্য আমরা এই 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এই কথাগুলো তোমরা লিখবে। শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সংখ্যা দুটি নির্ণয় করার জন্য 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a = 1, b = 3, c = -70। সুতরাং x শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই -b ± √b² -4ac/2a = -3 ± b², b² হবে 9 - 4 × 1 × -70/2 × a1 = -3 ± 9 + 280/2 = -3 ± 289/2 = -3 ± 70/2। সুতরাং আমরা পাচ্ছি x = -3 + 17/2 = 14/2 = 7, or x = -3 - 17/2 = -10। সুতরাং আমরা লিখব উত্তর সংখ্যা দুটি 7 ও 7 + 3 = 10 অথবা -10 ও -10 + 3 = -7। সুতরাং সংখ্যা দুটি হবে 7 ও 10 অথবা -10 ও -7। কোশ্চেন নাম্বার 15, একটি দলের কাছে 195 টাকা ছিল। দলে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দেওয়ার পর মোট অর্থ দলের সদস্যদের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে 28 টাকা করে পাবে। শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে ওই দলের সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে দলের সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে। ধরি দলের সদস্য সংখ্যা x জন। তাহলে সদস্য সংখ্যা যদি x জন হয় প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে? x টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে প্রত্যেকে x টাকা করে চাঁদা দিলে
মোট চাঁদার পরিমাণ হয় এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার টাকা, মোট টাকার পরিমাণ। আর আগে কত ছিল না, আগে জমা ছিল 195 টাকা। তাহলে মোট অর্থের পরিমাণ কত? মোট অর্থের পরিমাণ আগে ছিল 195 টাকা, আর চাঁদা উঠলো এক্স স্কোয়ার টাকা। তাহলে এদের সমষ্টি হবে মোট অর্থের পরিমাণ। এখন বলা হয়েছে যে কি এই যে চাঁদা উঠলো সেটি দলের সদস্যদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে মোট চাঁদা উঠেছে কত? 195 প্লাস এক্স স্কোয়ার টাকা। মোট সদস্য সংখ্যা এক্স জন, তাহলে এক্স জন পায় মোট 195 বা এক্স স্কোয়ার টাকা। তাহলে একজন পায় এক্স দিয়ে ভাগ করে দেব। আবার বলা হয়েছে এই প্রত্যেকে 28 টাকা করে পেল। তাহলে আমরা লিখব শর্তানুসারে (195 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইকাল টু 28)। এটি 1 নং সমীকরণ। তাহলে আমরা কি করলাম না, ধরে নিলাম দলের সদস্য সংখ্যা এক্স জন, প্রত্যেকে এক্স টাকা করে দিয়েছে। তাহলে মোট চাঁদা হলো এক্স স্কোয়ার টাকা। আগে জমা ছিল 195 টাকা, মোট অর্থ 195 প্লাস এক্স স্কোয়ার টাকা। এই টাকা কি করলো, এক্স জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে প্রত্যেকে কত পাবে? 195 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স টাকা, এটি ইকাল টু 28। এটি প্রদত্ত গাণিতিক সমস্যাটির অনুরূপ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক্ষেত্রে সমাধান করবে, করলে তোমরা এক্স এর মান পেয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি হিসাব করি, বলা হয়েছে কি এরপর এটি হলো 1 নং সমীকরণ। এখন শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান নির্ণয় করতে হবে। তাহলে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করার জন্য 1 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাহায্যে তুলনা করে পাই এ ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু -28, সি ইকুয়াল টু 195। সুতরাং শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ ইকুয়াল টু মাইনাস অর্থাৎ 28 প্লাস মাইনাস 28 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 195 বাই 2 ইন্টু এ হলো 1। এক্ষেত্রে হিসেব করে আমরা এক্স এর দুটি মান পাবো, একটি হবে 15, আরেকটি হবে 13। সুতরাং আমরা উত্তর হিসেবে লিখব যে সমিতির সদস্য সংখ্যা 15 হতে পারে অথবা 13 হতে পারে। 16, একজন সাইকেল আরোহী 84 কিমি ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 5 কিমি বেশি বেগে গেলে তার 5 ঘন্টা কম সময় লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? কত কিমি সাইকেল আরোহী গেছেন না, সাইকেল আরোহী 84 কিমি ভ্রমণ করেছেন। কোশ্চেন নাম্বার 16, একজন সাইকেল আরোহী 84 কিমি ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 5 কিমি বেশি বেগে গেলে তার 5 ঘন্টা কম সময় লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? এটি আমাদের প্রশ্ন। তিনি কত বেগে গিয়েছিলেন? আমরা ধরি তিনি x কিমি পার ঘন্টা বেগে গিয়েছিলেন। অর্থাৎ সাইকেল আরোহীটি x কিমি পার ঘন্টা বেগে গিয়েছিলেন। কতটা দূরত্ব না, এই দূরত্ব হলো 84 কিমি। এখন 84 কিমি যেতে কতটা সময় লাগে না, বেগ হলো x কিমি পার ঘন্টা, অর্থাৎ x কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 1 কিমি যেতে সময় লাগে 1/x ঘন্টা, আর 84 কিমি যেতে সময় লাগে
84/x ঘন্টা। তাহলে আমরা লিখব যে 84 কিমি যেতে সাইকেল আরোহীর অর্থাৎ তাঁর সময় লেগেছিল 84/x ঘন্টা। তারপরে বলা হয়েছে যদি তিনি আরো 5 কিমি বেশি বেগে যেতেন, তাহলে আমরা লিখব আরো 5 কিমি বেশি বেগে গেলে চুরাশি কিমি যেতে তার সময় লাগে লাগতো 84/x + 5। তাহলে খেয়াল করে দেখো এত ঘন্টা। দুটি স্থান সাইকেল আরোহী কত যাচ্ছে, কত কিলোমিটার পথ? 84 কিলোমিটার পথ যাচ্ছে। x কিমি পার ঘন্টা বেগে গিয়েছিল, তাহলে 84 কিমি যেতে তার সময় লাগে 84/x ঘন্টা। যদি আরও 5 কিমি বেশি বেগে যেতেন, অর্থাৎ x + 5 কিমি পার ঘন্টা বেগে যেতেন, তাহলে 84 কিমি যেতে সময় লাগতো দূরত্ব বাই গতিবেগ, অর্থাৎ 84/x + 5 ঘন্টা। এখন 84/x + 5 ঘন্টা, এক্ষেত্রে কি গতিবেগ বেড়েছে, অর্থাৎ সময় কম লাগছে। আগে কত সময় লাগছিল? আগে সময় লাগছিল 84/x ঘন্টা, আর এখন কত লাগছে? 84/x + 5 ঘন্টা। এদের ডিফারেন্সটা কত? 5। কেন বলা হয়েছে যে গেলে তার 5 ঘন্টা সময় কম লাগতো, অর্থাৎ এদের ডিফারেন্স = 5। এটি আমরা লিখলাম 1 নং সমীকরণ শর্তানুসারে এইটি। অর্থাৎ 84 × x + 5 - 84x × x + 5 = 5, অর্থাৎ 84x + 84 × 5 - 84x = 5 × x² + 5x। তাহলে এক্ষেত্রে x এর দুটোই মান পাচ্ছি, একটি 7 আর একটি x = -12 12। এটি হতে পারে না, গতিবেগ ঋণাত্মক হতে পারে না, এটি সম্ভব নয়। সুতরাং সাইকেল আরোহীর গতিবেগ ছিল 7 কিমি পার ঘন্টা।